বাচ্চার চিৎকার, ট্যাপের পানির আওয়াজ, রান্নাঘরের বাসন নাড়ার শব্দ, কানের কাছে অনেক মানুষের গল্প। আত্মীয় স্বজনের ভিড়ে ঘুমাতে পারেনি সারা রাত। এখন মাথাটা ম্যাচ ম্যাচ করছে। বিয়ে বাড়ি মানেই ঝামেলা। সারা রাত ধরে বিকাশের সাথে ফোনে কথা বলে মোনা, প্রচণ্ড তিতিবিরক্ত। না চাইতেও বিকাশের দিকে মন দিচ্ছে। কয়েকটা দিন রাতে ঘুম হচ্ছে না। এমন সময় মায়া এসে তাড়া দিল উঠে নাস্তা খেতে। মায়া নিজ হাতে খাইয়ে দিল নাস্তা। কিছুক্ষণ পর ওকে একটা হলুদ শাড়ি পরিয়ে দিল মায়া। মোনা চুপচাপ সব নিরীক্ষা করছে। ওর খুব হাসি পাচ্ছে। মনে হচ্ছে সবাই মিলে তোড়জোড় করে কুরবানি দিবে আজ। আজকের পর ভুলে যাবে কয়েকদিনের জন্য একটা ছায়া ছিল ওর সাথে, আজ আর নেই। এটাই সত্যি, অন্ধকারে ছায়াও ছেড়ে চলে যায়। অসহ্য মরণ যন্ত্রণা সহ্য করেছে মোনা। আজ হয়তো মানসিকভাবে নিজেকে নিজেই মৃত ঘোষণা করবে। মিনহাজ রুমে ঢুকলো। মেয়ের দিকে তাকিয়ে ঈষৎ হেসে মেয়ের পাশে বসলো। বাবার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে মোনা বলল, তোমার অনেক কষ্ট তাই না বাবা? আমি চলে গেলে তুমি নিশ্চিন্ত হবে আমি জানি। এত চিন্তা করো না। তোমার মেয়ের কাছে তোমার হাসি মুখটা সবার আগে। আম্মা, আপনি ভালো থাকবেন বিকাশের সাথে। জি বাবা। মিনহাজ চলে যাওয়ার জন্য পা বাড়ালেই মোনা বলল, বাবা, ইমরান সাহেবকে বলো আমার শেষ ইচ্ছা ওনার কাছে যেন আজকে উপস্থিত থাকে। উনি অসুস্থ আমি জানি, তাও যদি আসতো ভালো লাগতো আমার। মিনহাজ ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। মিনহাজের ফোন পেয়ে মন আরো অশান্ত হয়ে উঠেছে। খাবার টেবিলে টুংটাং আওয়াজটা সবার কানে লাগছে। ইশতিয়াক, তুষি, ঈশান, সোহান একে অন্যের দিকে তাকাচ্ছে। ইমরান একবার চামচ নাড়ছে তো অন্যবার আওয়াজ করছে। কি করছে ও? বাবা, কি করছো বাচ্চাদের মতো? খাচ্ছ না কেন? আচমকা ছেলের কথা শুনে মিষ্টি হাসি দিয়ে বলল, বাবা, খেতে ইচ্ছে করছে না, তোমরা খেয়ে নাও। ভাইয়া, তুমি তো কিছুই খেলে না। আপা বললো ডাক্তার বলেছে সময় মতো খেতে। ইশতিয়াক, আই হ্যাভ ডান, ইউ ক্যারি অন। ইশতিয়াক ভাইয়ের মুখের ওপর কথা বলা শেখেনি, তাই আর জোর করতে পারল না। ইমরান এখনো ছোট ভাইকে ছেলের মতো স্নেহ করে। ইশতিয়াক এর ভরসার, শ্রদ্ধার একমাত্র মানুষ ইমরান। ভাই কুয়োয় ঝাঁপ দিতে বললেও বলবে ঠিক আছে ভাই। বাবা মাকে হারানোর পর ভাই সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে মানুষ করেছে ইশতিয়াককে। ফিরতি প্রশ্ন করা শেখেনি ভাইকে। ঈশান প্রায় বলে তার পাপা চাচুর সম্পর্ক ওর বন্ধুরা দেখে প্রশংসা করে। আইরিন হাসে। শত কষ্টেও ইমরানকে কখনো দেখেনি, ভাইকে অভাব বুঝিয়েছে। ইশতিয়াকের পুলিশ একাডেমিতে র্যাঙ্ক পড়ায় ইমরান, অ্যাওয়ার্ড ডেডিকেট করে ইমরানকে। সে চায় তার ভাই এর সম্মানটা পাক। ইশতিয়াকের ট্রেনিংয়ের জন্য মিশনে প্রায় দেশের বাইরে যেতে হয়। ইমরানের ভাষ্যমতে ইশতিয়াক ইমরানের গর্ব। পুলিশে জবটা মহৎ জব, যদি দায়িত্ব পালনে অবহেলা না করে। ইমরান উঠে রুমে এসে ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। অফিস যাবে। বাড়িতে বসে থাকলে দম আটকে আসবে। বসার ঘর আজ মেহমানে ভরা, ঘরোয়া আয়োজন। এরপরও মিনহাজের বন্ধু, আত্মীয় স্বজন সবাই আছে। লাল বেনারসি পরিহিত মোনার আর বুঝতে বাকি নেই বিয়েটা বাবা দিয়েই দিবে। চয়ন বসে ফোন চালাচ্ছে। অনেকগুলো মেসেজ সে ইমরানকে দিয়েছে, কিন্তু কোনো উত্তর আসেনি। বান্ধবীর অগোচরে চয়ন নিজেই কেঁদে দিয়েছে এই দুর্দশা দেখে। নিজের চোখের পানির আড়ালে রেখেছে যেন মোনা কষ্ট না পায়। আইরিন এসে মোনার পাশে বসল। মায়া, তুষি, সালমা সবাই আছে। আইরিন মোনার আঙুলে ইমরানের দেওয়া রিং পরিয়ে দিল। মাথায় হাত রেখে বলল, সুখী হও, এটা তোমার জন্য ছোট্ট উপহার। বাহ, ডায়মন্ড রিং! কিন্তু আপা, অনামিকাতে লাগালেন যে? বিকাশ লাগাবে ওখানে। কি যে বলো সালমা, এখন এসব মানে নাকি? আমার মনে হয় এই রিংটা মোনার এই আঙুলে ভালো লাগবে, তাই লাগিয়ে দিলাম। খারাপ লাগলে খুলে ফেলো। না না, ঠিক আছে, আমার সমস্যা নেই। মায়া নিগুড় দৃষ্টিতে চেয়ে আছে। মোনার হাত রিংটা জ্বলজ্বল করছে। বসার ঘরে মেহমানরা সব বসে আছে। বিয়ে পড়িয়ে খাবে তারা। ইমরান সোফার একপাশে বসে আছে। মিনহাজ আজ ইমরানের সাথে কথা বলছে না। নয়ন যা বলার বলছে। দুই বন্ধুর মনোমালিন্যের কারণ তার পুরোটাই জানা। সেদিন হাসপাতালে ইমরান মিনহাজকে সব খুলে বলেছিল। এরপর থেকে দুই বন্ধুর মধ্যে দূরত্ব চলে এসেছে।
কাজী বিয়ে পড়ানোর মুহূর্তে ইমরানের একটা কল আসলে ইমরান উঠে গিয়ে ফোন রিসিভ করলো। আকস্মিকভাবে ইমরান গর্জন করে ওঠে, এই বিয়ে হবে না, বিয়ে বন্ধ করো। মিনহাজ সাথে সাথে প্রতিবাদ করে ওঠে। কেন হবে না? কি চাচ্ছিস তুই? শোন মিনহাজ, বিকাশ মোনার জন্য পারফেক্ট না, তুই ওর আরো ভালো বিয়ে দিতে পারবি। একদম চুপ থাক তুই। কথা শেষ করতে পারেনি, ভেতর থেকে একটা মেয়ে মোনাকে টেনে নিয়ে আসলো সবার সামনে। মেয়েটা বিকাশের ফ্রেন্ড। ইমরান মোনাকে ধরতে যাবে, বাধা দিল মিনহাজ। কাজী মিনহাজের ধমকে মোনাকে বলছে কবুল বলতে। ইমরান চেঁচিয়ে উঠল, আহাম্মক থাম, বিকাশ প্রকাশের ভাই, মেয়েকে কেন জাহান্নামে ঠেলে দিচ্ছিস? বিকাশের বাবা তৎক্ষণাৎ বলে উঠল, আপনি প্রকাশকে কিভাবে চেনেন? ও তো আমার বড় ছেলে। অকস্মাৎ পুরো বাড়ি কাঁপিয়ে গুলির আওয়াজ। হতচকিত, বিস্মিত, ভীত, স্বতন্ত্র সবাই। নয়ন দৌড়ে এসে ইমরানকে ধরল। আইরিন চিৎকার দিয়ে উঠল। গুলিটা ইমরানের বাম হাতের বাহুতে লেগেছে। ইমরান ব্যথায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। বিকাশের হাতে রিভলভারটা দেখে আটকে উঠল সবাই। ইমরানের দুই বডিগার্ড বিকাশকে ধরে রেখেছে। ইমরান খারাপ কিছু ঘটবে জেনেছিল, তাই ওদের রেডি থাকার নির্দেশ দিয়েছিল। মিনহাজ অস্ফুট স্বরে বলল, বিকাশ! হ্যাঁ আমি। আমার এতদিনের সাজানো প্ল্যানে পানি ঢালতে এসেছিস? ইমরান, তোকে তো আমি ছাড়বো না। তুই আমার ভাইয়ের সাথে যা করেছিস, তোকে তো ছাড়বো না। আমার ভাইয়ের আত্মা শান্তি পাবে না। বাবা, এই সেই ইমরান যার জন্য ভাইয়া আত্মহত্যা করেছে। ওই ভাইয়াকে বুয়েট থেকে লজ্জা দিয়ে বের করে দিয়েছে। হুম, লজ্জা দিয়ে বিতাড়িত করিনি। মেয়েদের সম্মান হরণ করে প্রতি রাতে বিছানায় মেয়ে নিয়ে তাদের জীবন নষ্ট করার অপরাধে পিটিয়ে অর্ধনগ্ন করে তারপর ঘাড় ধাক্কা দিয়ে বিতাড়িত করেছি। আরও কিছু শুনতে চাও? তোকে তো আমি সবার সামনে বিবস্ত্র করব। ইমরান এখনো শান্ত। হাত থেকে রক্ত যাচ্ছে গলগল করে। মোনার কানে হাত। মিনহাজের দিকে তাকিয়ে দেখে ওর চোখে পানি। প্রকাশের সাথে প্রথম পরিচয়টা হয়েছিল মিনহাজের জন্য। ইমরান বারবার বারণ করার পরও মিনহাজ ভালো সম্পর্ক রেখেছিল ওর সাথে। ইমরান মাথা কাত করে মিনহাজকে প্রশ্ন ছুড়ল, দোস্ত, চোখের পানি কার জন্য, বন্ধু না মেয়ে? বিকাশের বাবা তেড়ে এসে ইমরানকে ধরতে যাবে, নয়ন এসে জোরে একটা থাপ্পড় মারে। শালা, তুইও তো কম না। তোরও রেকর্ড খারাপ। মেয়ে পাচারের ব্যবসা তোরও আছে। পোলা দুইটারেও বানাইছিস শয়তানের আখড়া, নিজেও একটা শয়তান। আমি তোর সম্পর্কে অনেক শুনেছি, কিন্তু চোখে দেখি নাই। ইস, আরেকটু হলে তো মেয়েটার জীবনই শেষ হতে যাচ্ছিল। আত্মীয়রা ভয়ে সিটিয়ে গিয়েছে। বিকাশ মিনহাজকে বলল, মিরাজ আঙ্কেল, আপনার মেয়ে তো সুগার বেবি হয়ে গেল। বাবার বন্ধুর সাথে কি সুন্দর লুকিয়ে লুকিয়ে প্রেম করে গেল, অথচ কেউ টেরই পেল না। তোকে তোর মোনার সামনেই বস্ত্রহীন করব আমি। ইমরানের বাচ্চা, ছাড়বো না। তুই আমার ভাইকে মেরেছিস। কথাটা যেন পুরো ড্রয়িং রুমে বাজ পড়ার মতো হলো। ইমরান মোনা প্রেম করেছে। ইমরানের চল শক্ত হয়ে এলো। ভরা মজলিসে মোনার অপমানটা হোক ও কখনো চায়নি। মেয়েটাকে নিয়ে এখন কথা চালাচালি, কুটকাচালি সব হবে। এই মেয়ে মুখ দেখাতে কষ্ট হয়ে যাবে বাইরে। ইমরানের ইশারা পেয়ে ইমরানের গাড়ির ড্রাইভার, বডিগার্ড দুজন সহ আরো 3 জন ছেলে এসে হাজির। বাড়ি থেকে বের করে ওদের নিয়ে যাচ্ছে টেনে হিচড়ে। বিকাশ যেতে যেতে গলা ফাটিয়ে বলছে, আমি এসে তোকে দেখে নেব ইমরান, সাথে তোর কচি প্রেমিকাকে। মামুন সাহেব শাসিয়ে বলে উঠল, খবরদার বিকাশ, মুখ সামনে কথা বলো। নিজে দুশ্চরিত্র হয়ে আমার নাতনির গায়ে কলঙ্ক লাগাবে না একদম। জিজ্ঞেস করুন আপনাদের অতি সম্মানের ইমরানকে এবং নাতনিকে। মায়া নিষ্পলক চেয়ে আছে মোনার দিকে। আস্তে আস্তে বিকাশের স্বর ক্ষীণ হয়ে আসলো। ততক্ষণে ওদের সরিয়ে ফেলা হয়েছে। আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া। পুরো ড্রয়িং রুম জুড়ে আতঙ্ক। সবাই জোর করছে ইমরানকে হাসপাতালে যেতে। ইমরান নাছোড়বান্দা হয়ে সোফায় গা এলিয়ে বসলো। মনে হয় যেন খুব গুরুত্বপূর্ণ কোনো খবর চলছে টিভিতে। আরাম করে বসতে হবে, না হলে মিস হয়ে যাবে। মায়া দৌড়ে এসে একটা সুতি ওড়না ভেতর থেকে এনে হাত বেঁধে দিল। কৃতজ্ঞতার হাসি দিল ইমরান। মোনা চিৎকার দিয়ে বলছে, আপনি এখানে বসেছেন কেন? হসপিটালে চলুন। ইমরানের মুখে হাসি লেগেই আছে। অবলীলায় বলল, আমি মরলেই তুমি শান্তি পাবে। আইসিইউর ব্যবস্থা করব বলেছিলাম না সেদিন? বিধাতার ইশারা দেখেছো? এত চিন্তা করো না আমার জন্য।
নয়ন ধমকে বলল, পাগলামি বন্ধ কর। তুই বসে আছিস কেন ইমরান? উঠ চল, আমি নিয়ে যাব। এমন করছিস কেন? আমি তো আজ প্রথম গুলি খাইনি। সেদিনও খেয়েছিলাম যেদিন প্রকাশ মিনহাজকে শ্যুট করেছিল। আমার কিচ্ছু হবে না, হলে আরও আগেই হতো। মিনহাজ চোখ মেলাতে আজ কুণ্ঠাবোধ করছে। রক্তাক্ত হাতের দিকে তাকিয়ে ইমরান বক্র হাসি দিল। মিনহাজ এগিয়ে আসতে চাইলে হাত দিয়ে বারণ করে। সবার সামনেই বলল, মোনালিসা, আমি তোমাকে বলেছিলাম তোমার বন্ধুত্ব আমাকে আঘাত করে। আজ তোমার ভালোবাসা আবার রক্তাক্ত করলো। একটু থামলো ইমরান, জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, গত এক সপ্তাহ বিনা দোষে আমাকে তোমরা বাবা মেয়ে দুজন যে পরিমাণ শাস্তি দিয়েছ, আমি এক জীবনে ভুলব না। একটাবারও মনে দয়া হলো না তোমাদের? লোকটা অসুস্থ, একবার খোঁজ নেই। মোনালিসা, তুমি কি করে পারলে বলো তো আমার এই অবস্থায় আমাকে একা ফেলে যেতে? ফোন হাতে নিয়ে ছটফট করেছি, দিন গুনেছি কবে আমার মোনালিসা ফোন দিবে। মিষ্টি স্বরে বলবে, ইমরান সাহেব কেমন আছেন? সবার কপালে সুখ জোটে না। আমি তো সবচেয়ে বড় অভাগা। এত এত সুনাম, টাকা, পাওয়ার সবই আছে, কিন্তু আপন বলতে আছে শুধু আমার ছেলেটা। আমাকে খুব কম মানুষ কাঁদতে দেখেছে। গত এক সপ্তাহ প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে কেঁদেছি আমি। ভালোবাসা এত কষ্ট দেয় কেন বলতে পারো? দুটো ভুল করলাম আমি। কাকনকে ভালোবেসেছি, ও বিশ্বাসঘাতক, বেঈমান প্রমাণিত হলো। তোমাকে ভালোবেসেছি অবিশ্বাস করলে। হ্যাঁ মানছি, আমি স্বীকার করিনি আমি তোমাকে ভালোবাসি। কেন করিনি তাও তোমার অজানা নয়। এখন আমার গায়ে দাগ লাগার আগে তোমার গায়ে লাগলো, দেখলে? বলেছিলাম আমি সুগার ড্যাডি হয়ে যাব, দেখলে তো? কিন্তু মিনহাজ, তোকে তো সেদিন হাসপাতালে হাত জোর করে বলেছিলাম মোনালিসাকে আমাকে দিয়ে দে, রানী বানিয়ে রাখবো। তুইও সেদিন আমাকে সুগার ড্যাডি বললি। হয়তো আমি তাই, তবে তোর মেয়ের সাথে আমার এখনও তেমন সম্পর্ক হয়নি। পবিত্র তোর মেয়ে। তোষি আজ ভাসুরের অন্য রূপ দেখল। মেয়েটা ভাসুরকে ভীষণ সম্মান করে, ভয়ও পায়। এই মানুষটার ভালোবাসা কিভাবে কেউ অবজ্ঞা করে ভেবে পাচ্ছে না। ভালোবাসার কাছে সবাই অনেক অসহায়। হাত থেকে অবিরত রক্ত যাচ্ছে। আইরিন এগিয়ে আসলো ভাইয়ের দিকে, বোনকে করুণ স্বরে বলল, হারে আপা, এমন করো না। কথা শেষ হয়নি। এই আঘাতে কিছুই হবে না। গুলি আজ প্রথম লাগেনি, বুকের ভেতর যে ক্ষত তা কখনো শুকাবে না। মিনহাজ যা হওয়ার হয়েছে। আমার হারাবার কিছু নেই, আর পাওয়ারও কিছু নেই, শুধু আফসোস। আমার ঈশানের এই প্রথম কোনো ইচ্ছা অপূর্ণ থেকে যাবে। ও আমাকে বলেছিল, মোনা আন্টিকে আমার মা বানিয়ে এনে দাও পাপা। ছেলের মুখে এমন কথা শুনে সেদিন মনে হয়েছিল ছেলে আমার বড় হয়েছে, কিন্তু হতাশা ঘিরে ধরেছিল। তোর মোনা আমাকে অবিশ্বাস করেছে, ওর চোখে অবিশ্বাস দেখেছি আমার জন্য। ভাবতে পারিস এই ব্যথা আমি ইমরান সহ্য করতে না পেরে স্ট্রোক করে বসেছি। তোর মেয়ে আমাকে কিভাবে দুর্বল বানিয়েছে। যাই হোক, যদি কোনো ভুল করে থাকি, কষ্ট দিয়ে থাকি, মাফ করে দিস। আমি বয়সে তোর থেকে ছোট, ভুল করতেই পারি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, হাতের ব্যথাও বাড়ছে। মনে হয় আর বেশিক্ষণ কথা বলতে পারবো না। মোনালিসার দিকে খেয়াল রাখিস, ভালো থাকিস। আমি একটু সুস্থ হলেই ইতালি ব্যাক করছি, ঈশানকে নিয়ে যাব। বাংলাদেশের বিজনেসের 50% অনেক আগেই আমার প্রেয়সীর নামে উইল করা আছে। ওর যে কোনো প্রয়োজনে আমার বা তোর অনুপস্থিতিতেও কখনো যেন ও কারো কাছে হাত পাততে না হয়, সেই ব্যবস্থা আমি করে দিয়েছি। শার্টের হাতা উল্টিয়ে চোখের পানি মুছল। আজ ইমরান কেঁদেছে সবার সামনে। ইমরান হাত চেপে ধরে বেরিয়ে যেতে যেতে খুব সুন্দর হাসি দিয়ে বলল, ভালো থেকো মোনালিসা, আমার সবটুকু সুখ যেন তোমার হয়। তোমার নামেই লিখে দিলাম। গাড়ি পর্যন্ত নামতেই শরীর ছেড়ে দিয়েছে, আর মনে নেই কিছু ইমরানের। ভালোবাসা ভুল সময়ে এসে সাগরের উত্তাল ঢেউয়ের মতো সব ভাসিয়ে নিয়ে গেল। যার তীর নেই, কিনারা নেই, আছে শুধু সীমাহীন স্রোতের গর্জন। স্রোত আশ্রে পড়ছে, আর ঘরহীন আশ্রয়হীন করে দিয়েছে মনের মালিকগুলোকে। মোনা ধপ করে মাটিতে বসে পড়েছে। চয়ন এসে আগলে ধরল। বাবার দিকে তাকাচ্ছে না, শুধু একবার ফ্লোরের দিকে তাকিয়ে বলেছে, বাবা, আমাকে তো তোমার মতো আগলে রাখার মানুষটা চলে যাচ্ছে, তাই না? আমি তাকে চাইবো না তোমার কাছে। তার অসম্মান আমি করব না বাবা। মায়ার দিকে একবার তাকালো মোনা। আজ কেন যেন মনে হলো মায়ার চোখে একরাশ ক্ষোভ, হিংসা। মায়া কি মোনাকে হিংসা করছে? একবারও তো কাছে এসে ধরল না, এটাও সম্ভব? চয়ন মোনাকে নিয়ে ধীর পায়ে রুমে গিয়ে বসে পড়ল। মোনা চিৎকার দিয়ে বলছে, আজ সব শেষ জয়ন,
আমি ইমরানের কাছে যাব। ইমরান আমাকে একবার বুকে টেনে নিন। আপনার হাতে অনেক জখম দেখেছি আমি। চয়ন থামাতে পারছে না। ফোনটা নিয়ে তড়িঘড়ি করে ফোন দিল ঈশানের ফোনে। ফোনে রিং হলো ঠিকই, রিসিভ হলো না। ও ঘুমানোর পর চয়ন চলে যায়। রাত তখন 12:30। সহসা রিং হলো। মোনা ফোন রিসিভ করতে ঈশান কথা বলে উঠল। মোনার প্রশ্নের জোয়ার। ঈশান, তোমার বাবাকে দেখবো। উনি কেমন আছেন? প্লিজ একবার দেখাও। ওয়েট। ঈশান কেবিনের দরজা খুলে ঘুমন্ত ইমরানকে দেখালো। কি স্নিগ্ধ লাগছে। চটপাট করা হাসি খুশি মানুষটাকে হাসপাতালের বিছানায় একদম মানায় না। এই পোশাকটা কি বেমানান। কালো মানুষ এসব পরলে মানায় নাকি? কেমন বাজে রং। ইমরান হাসে না। প্রকাণ্ড দেহটা আজ হাসপাতালের বিছানায়। আর কি দেখা হবে না মানুষটার সাথে? মানুষটা যদি সায় দিত পালিয়ে যেতাম। কি হাস্যকর চিন্তা ভাবনা। এমন একজনকে ভালোবাসলাম যার সাথে পালাতেও পারবো না। ঈশানের কথায় হুঁশ এলো। আন্টি, আসবে একবার পাপার কাছে? জানো, পাপা তোমাকে অনেক ভালো রাখবে। একবার জ্ঞান এসেছিল, আমাকে বলল আমি যেন তোমার খেয়াল রাখি পাপা না থাকে। আমিও তোমাকে মা বানাবো। আসো না, আমার পাপা শেষ হয়ে যাচ্ছে। মোনা ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। কারণ আজ সে সত্যি নিঃস্ব। তার যে ইমরান সাহেবকে চাই। বাবা সব জেনে কেন এমন করলো? বাবা কি পারতো না মেনে নিতে? বয়সের গ্যাপটাই আজ তাদের বাধার কারণ হলো। আজ থেকে ফুপিকেও হারিয়ে ফেললাম। ফুপির তো বিয়ে হয়েছে, ছেলে আছে। তাহলে কেন ফুপি এখনো ভালোবাসে? ইমরান সাহেব শুধুই আমার। আমি যাবই, যত রাত হোক। মা থাকলে শেয়ার করতো। ওর তো মা নেই, তাই শেয়ার করার মানুষ নেই। মোনা দরজা খুলে বেরোনোর জন্য পা বাড়ায়। মিনহাজ অফিস থেকে ফিরে আজও মেয়ের দরজায় দাঁড়িয়ে আছে। এই 2 বছর মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে। 2 বছর আগে সেদিন দরজা আটকালো, হাসপাতালে যেতে দিল না, আর মোনা দরজা খুলতে চায় না। সেদিনের মোনার আর্তনাদ এখনো কানে স্পষ্ট বাজে। বাবা, আমায় যেতে দাও। একটা বার দেখতে দাও আমার ইমরান সাহেবকে। আমি আর জেদ করব না। সেদিন মোনা বেরিয়ে যেতে চাইলে মিনহাজ এসে আটকায়। মায়া সবার সামনে কষে অনেকগুলো চড় দেয় আর চিৎকার দিয়ে বলে, তুই আসলে নষ্ট। এতটুকু মেয়ে হয়ে কি করে ফাঁসালি আমার ইমরানকে? তোকে আমি কখনোই ইমরানের হতে দিব না। শরীর বিকিয়েছিস ইমরানের কাছে, না হলে কি পেয়েছিস কোচির মেয়ের মধ্যে? ও মিনহাজ নিরুপায় হয়ে দাঁড়িয়েছিল। সেদিন কেউ প্রতিবাদ করেনি একমাত্র সালমা ছাড়া। সালমা আগলে নিয়েছিল মোনাকে, আজও আগলে রাখে। চেঁচিয়ে সালমা বলেছিল, একটাই মাত্র সন্তান এই বাড়ির। মাইশা ভাবে থাকলে কিছুতেই মেয়ের অপমান সহ্য করতো না। আজ মেয়েটার মা নেই বলে ওর চরিত্রে দাগ বসাচ্ছেন। তোমার চরিত্র কি ধোয়া তুলসী ছিল? তুমিও তো ওর বয়সে কত রং ঢং করেছো ইমরান ভাইয়ের জন্য। আসলে ভাই বুঝতে পারছিল তোমার রূপ, তাই তোমাকে বিয়ে করেনি। ইমরান ভাই কত পোটেনশিয়াল আমরা জানি। উনি যেমন মোনার জন্য যোগ্য, তেমনিও মোনা ওনার যোগ্য। মোনার মা হয়ে আমি আগলে রাখবো আজকে থেকে। দেখি কার কি ক্ষমতা আমার মেয়েকে আঘাত করার। আমি ওর বিয়ে দিব ইমরান ভাইয়ের সাথে দাঁড়িয়ে থেকে। আমার চ্যালেঞ্জ। মায়া ঝাঁপিয়ে পড়ল সালমার উপর, চুল টেনে ধরল। তার আগেই তোকে আমি মেরেই ফেলবো। মোনার চামচামি করবি তো? বাড়ির সবাই মিলে সালমাকে ছাড়িয়ে নিল। মিনহাজ মোনাকে ঘরে আটকিয়ে দিল। সেই যে মেয়ে ঘরের দরজা দিল, এখন প্রয়োজন ছাড়া কথা বলে না। বললেও দাদি আর সালমা ছাড়া কারোর সাথে কথা বলে না। প্রতিদিন এসে কড়া নাড়ে, মন চাইলে খোলে, না হয় খোলে না। সেদিনের ঘটনার পর সব স্বাভাবিক হলেও মোনা আজও স্বাভাবিক না। বিয়ের জন্য কম বেশি সবাই পাত্র এনেছে। বাসায় বিয়ের কথা উঠলেই মোনা গায়েব হয়ে যায়। সেই থেকে মিনহাজ কঠিনভাবে সবাইকে বলেছে যেন বিয়ের কথা না উচ্চারণ করে। মিনহাজ দরজা থেকে চলে গিয়েছে। মোনা ফিসফিস করে বলল, বলো না ঈশান, শুনছি আমি। বাবা ছিল দরজায়। পাপার শরীরটা ভালো না আন্টি, খুব জ্বর। এখানে কেউ নেই এখন। তুমি তো জানো অ্যানাস্থাসিয়া কাজ করে বিকেলে চলে গেছে ওর বাসায়। জলপট্টি দাও। জ্বর মেপে বলো কত? 103। পট্টি তো দিচ্ছি সন্ধ্যা থেকে। ল্যাপটপের অপর প্রান্তে ঘুমন্ত মানুষটাকে কি স্নিগ্ধ দেখাচ্ছে। 2 বছরে কয়েকটা চুল সাদা হয়েছে,
কিন্তু বোঝাই যাচ্ছে না। আচ্ছা, এখন বয়স কত হবে ইমরানের? 42। ঈশান মেডিসিন আনতে গেল, এর মধ্যে ইমরান চোখ টিম টিম করে খুলল। ল্যাপটপের ভিডিও কলে পরিচিত মুখ, ফোলা ফোলা গাল, পরিণত ভঙ্গি, সেই বহুল কাঙ্ক্ষিত মুখ দেখে ভ্রু কুঁচকাল। সাথে সাথে ফোন কেটে গেল। 2 বছর পর সেই মানুষটা। ঈশান, ঈশান। জি পাপা। উঠবে না, আমি মেডিসিন দিচ্ছি। ভিডিও কলে কে ছিল? ঈশানের নত মাথায় যা বোঝার মুছে গেল। আর কথা বলবে না, মনে থাকবে? জি পাপা। টেবিলে রেখে যাও, আমি খেয়ে নিব। তোমার এক্সাম চলছে না? শেষ কখন? কালকেরটা লাস্ট। যাও ঘুমাও, আমি ঠিক আছি। তোমার পাশে শুই। ছেলের মুখের দিকে তাকিয়ে আছে ইমরান, মাথা নেড়ে সম্মতি দিল। ইশতিয়াক আর তুষির মেয়ে ইতু আদো আদো করে কথা বলে। মেয়েটার আজ জন্মদিন। ইমরান ইতালি যাওয়ার পরপরই হয়। ইশতিয়াক অনেকবার জোর করার পরও আসছে না দেশে, কারণটা সবার জানা। আজ বাড়িতে অনেক গেস্ট এসেছে। ইমরান ঈশান ভিডিও কলে আছে, ইতুর কেক কাটার দৃশ্য দেখছে। সব ঠিক থাকলেও হয়তো আজ ওরাও দেশে থাকতো। ঈশান মন খারাপ করে বসে আছে ল্যাপটপের দিকে তাকিয়ে। ইতুকে কোলে নিতে ইচ্ছে করছে। পাপা, ইতুকে কি কখনো সামনে থেকে দেখবো না? তোমার চাচুকে বলবো নেক্সট ইয়ার এখানে নিয়ে আসতে। বাংলাদেশে যাব না? ইমরানের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ক্রোধ দেখতে পেল ঈশান। কথা না বাড়িয়ে আবার ল্যাপটপের দিকে তাকালো। তুমি চাইলে যেতে পারো ঈশান। না পাপা, তোমাকে ছাড়া নয়। অনেকক্ষণ ধরে কাজে মনোযোগ দিতে চাচ্ছে, কিন্তু হচ্ছে না। উসখুস করছে। উঠে গিয়ে কফি বানিয়ে বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে। রাতের নিস্তব্ধতা যেন ইমরানের জীবনের প্রতিচ্ছবি। কাল থেকে ভাবছে ঈশানকে অফিসে বসাবে। কলেজ লাইফ তো প্রায় শেষ করলো ছেলে, মাঝে একটু একটু যুক্ত করতে হবে অফিসিয়াল কাজে। ছেলেটাও বড় হয়ে গেল। ছোট্ট ঈশান আর কয়দিন পর ভার্সিটি যাবে। ঈষৎ হাসে ইমরান। কাজে ব্যস্ত থাকলে বাংলাদেশের দিকে মনোযোগ কম যাবে। যে দেশ ছেড়েছে বিষাদে, সে দেশে পা রাখার কোনো প্রয়াস নেই। এক পা দুপা করে হাঁটছে আর লেক পানিতে ভেসে ওঠা শাপলা ফুল গুনছে। মনে হচ্ছে এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। মিনিট 30 মাঝে ক্যাম্পাসে পৌঁছে গিয়েছে চয়ন এর ফোন পে। আজ প্রেজেন্টেশন আছে, সেটাই ভুলে গিয়েছে মোনা। কয়েক মাস ধরে ডিপ্রেশনের ওষুধ আর খাচ্ছে না। কিছুই ভালো লাগছে না, তাই ব্রেন কাজ করে না, কিছু মনে রাখতে পারছে না। সবাই যার যার মতো ভালো আছে, সে কেন পিছিয়ে থাকবে। দেখতে দেখতে সময় গেল ক্যাম্পাস জীবনের আর 1 বছর আছে। ক্লাসে ম্যাম চলে এসেছে। শেক্সপিয়ারের হ্যামলেট পড়াচ্ছে। প্রতিটি চরিত্র সুন্দরভাবে বুঝিয়েছে। দেরি হয়ে যাওয়াতে প্রেজেন্টেশন নেয়নি। ক্লাস থেকে বের হয়ে চয়নকে বলল, আমি ওপেলিয়া হলেও তো পারতাম অন্তত মরে গিয়ে এদের সবাইকে শান্তি করে দিতাম। জানিস, কাল দেখলাম ইমরান সাহেবের অনেক জ্বর। লোকটা ইতালি গিয়ে আরো সুদর্শন হয়েছে, কিন্তু ভয়ে কল ডিসকানেক্ট করে দিয়েছি। সেই শাস্তি তো ভোগ করছি এত বছর ধরে। জানিস চয়ন, বুঝতেই পারিনি ঠান্ডা মেজাজের আড়ালে মানুষটা যে এত অভিমানী। ভাইয়া আর কখনো দেশে ফিরবে না? জানি না। দুজন হাঁটতে হাঁটতে বাসার কাছে চলে এসেছে। রুমের সবকিছু এলোমেলো দেখে মোনা কিছুটা ঘাবড়ে গিয়ে দাদিকে জিজ্ঞেস করলো কি হয়েছে। দাদি নিজেও রুমে এসে দেখে অবাক হয়ে গেল। বাইরে থেকে এসে রুমের এই বিধ্বস্ত অবস্থা দেখে ভাবতে পারছে না কে করলো। কিছুক্ষণ পর মায়া এসে রুমে ঢুকলো। আমি করেছি। সালমা কোলাহল দেখে রুমে ঢুকলো। 3 জন অবাক হয়ে গেল। দাদি কিছুটা ধমক দিয়ে বলল, এত দরদ কেন মা ওর প্রতি? আমার ইমরানকে ছিনিয়ে নিয়েছে ও আমার কাছ থেকে, ওর জন্যই বিয়ে করেনি আমাকে। মোনা দাদির পেছনে লুকালো। গত 2 বছর পুপির এমন ভয়ঙ্কর রূপ অনেকবারই দেখেছে। একবার তো তেড়ে এসে হাতের ফোন ছুঁড়ে মেরেছিল। রাতে গলা চেপে ধরেছে। সেই থেকে দাদি আর সালমা চাচি ওকে আগলে রাখে। এসব করে নিজের সংসারটাও টেকেনি মায়ার। সালমা সন্তান না হওয়াতে মোনাকে আগলে রাখে এখন। মুখ সামলে কথা বলো মায়া। ইমরান ভাইয়ের কোনো কালেই তোমার প্রতি আগ্রহ ছিল না। থাকলে মোনা জন্মের আগেই বিয়ে করতো তোমাকে। পাগলামি করছো কেন আবার? আসছে মোনার আরেক ছেলা। এই বাড়িটা তো মোনারই,
আমার কোনো জায়গা নেই এই বাড়িতে। মোনা আমার জীবন তছনছ করেছে, ওকে আমি ভালো থাকতে দিব না। হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। মোনার দাদি নাতনিকে আদর করে মেয়ের পিছু নিল। সালমাকে বলল মোনাকে দেখতে। মোনা ফোঁস করে শ্বাস ফেলে খাটে বসে চাচির কোলে মাথা রাখে। ইমরান ভাইয়ের সম্পর্কে তুই কিছু না জেনেই ভালোবেসেছিস মা। ইমরান ভাইয়ের অন্য পরিচয় যদি তুই জানতি তাহলে বুঝতে পারতি কাকন কেন ওনাকে বিয়ে করেছিল আর মায়াই বা কেন পাগল হলো। পাহাড়ের মতো অটল, কখনো গাম্ভীর্য আবার কখনো সৌহাস্য, মানুষটা সকল নারীর প্রেমিক পুরুষ ছিল। আচ্ছা চাচি, আমার কি দোষ? মানুষটাকে তো আমিও ভালোবাসি, আমাকেও বাসে, এরপরেও কিভাবে ফেলে গেল? তুই প্রেমে পড়লি কি করে তোর চেয়ে বয়সে এত বড় একজন মানুষের? সাধারণত তোর বয়সের মেয়েরা তো সমবয়সী পছন্দ করে, অল্প গ্যাপ। মোনা কি যেন ভাবছে। সালমা পুনরায় প্রশ্ন করল, ভালোবেসে আগলে রাখার মানুষের বড্ড অভাব ছিল চাচি। যে মানুষটা প্রথম দেখাতেই ভালোবেসে মোনালিসা ডেকেছিল, তার প্রেমে না পড়ে কি করে বলো তো? সালমা হেসে মাথা নাড়ায়, কারণ সে জানে মোনা ইমরান দুজনেই ভালোবাসায় ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়া কপোত-কপোতি। বুয়েটের বারান্দা গিয়ে দাঁড়ালেও প্রাণ জুড়িয়ে যায়। ইমরান, নয়ন এবং মিনহাজ ছোট থেকে একই পাড়ায় থাকতো। বন্ধুত্ব সেই স্কুল থেকে, স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে এখন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য। প্রকৌশলীর মনোভাব ইমরানকে বুয়েটের দিকে বারবার টানছে। ঝোঁকের বসে বুয়েটে পরীক্ষাও দিয়েছিল। মিনহাজ আর নয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয় আর ইমরান হয় বুয়েটে। কাছাকাছি হওয়াতে তিনজন ক্লাস শেষে আড্ডায় মেতে থাকতো, র্যাগিংয়ের শিকার হতো, আবার তিনজনে এক হলে আড্ডা মস্তিতে মেতে উঠত। একটা ঘটনাকে কেন্দ্র করে ইমরান আর মিনহাজ বেছে নেয় স্টুডেন্ট পলিটিক্স। মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্স করত। ইমরান প্রায় ওকে সাহায্য করত। বুয়েট ক্যাম্পাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায়শই সিম্পল ব্যাপার নিয়ে মারামারি করত। দ্বিতীয় বর্ষের শুরুতে মেয়ে ঘটিত ঘটনায় ঢাবির সাথে বুয়েটের ঝামেলা হয়। প্রকাশ এবং ঢাবির এক মেয়েকে নিয়ে ঝামেলা হয়। সেই ঘটনা খুব সুন্দরভাবে সমাধান দেয় ইমরান। ইমরান চেয়েছিল প্রকাশের শাস্তি হোক, কিন্তু মিনহাজের জন্য পারেনি। ঘটনা মিটমাট করে ইমরান। সে সুযোগ দেয় প্রকাশকে। সেইবার প্রথম দুই ক্যাম্পাস একসাথে হাত মেলায়। তখন থেকে ইমরানের রাজনীতিতে অগ্রগতির লক্ষ্যমান। আড়ালে শত্রু কম জন্মায়নি। মিনহাজের বিয়ের জন্য মা জোরাজোরি করছিল। মাইশাকে ছোটবেলা থেকেই মিনহাজ পছন্দ করে। মা বলাতে আর না করেনি। ধুমধাম করে বিয়ে হয় মাইশা আর মিনহাজের। বিয়েতে সবাই উপস্থিত ছিল। ইমরানের প্রতি মায়ার ছিল অসম্ভব টান। ইমরান দেখতে সুদর্শন। কোথাও একটা গল্পের আসর বসলে ইমরান সবার আগে গুরুত্ব পেত তার আচরণ, সাবলীন এবং গোছানো মনোভাবের জন্য। মানুষটাই যে এমন ছিল, গান, কবিতা, গল্প, পড়াশোনা সবকিছুতেই পারদর্শী ছিল। মিনহাজের অনুরোধে ইমরান মায়াকে বাসায় টিউশন পড়াতো। তখন থেকে ইমরানকে খুশি করার জন্য মায়া রেঁধে খাওয়াতো। প্রথম প্রথম ইমরান না বুঝলেও পরে যখন বুঝতে পারলো তখন বাহানা দিয়ে টিউশন বন্ধ করে দেয়। তখন ল্যান্ডফোনের যুগ। মায়া প্রতিনিয়ত ইমরানের বাসায় ফোন দিত। সময় পেলে এটা ওটা নিয়ে চলে যেত। চিঠি লিখত ইমরানকে। মায়া এসব কিছু থেকে বাঁচতে ইমরান ম্যাচে উঠে গেল। এর মধ্যে মিনহাজ বাবা হলো। মাইশা অসুস্থ হয়ে পড়ে। অল্প বয়সে মা হওয়াতে অনেক সমস্যা দেখা দেয়। ওদের এক বন্ধুর বোনের বিয়েতে গেলে দেখা হয় পরমা সুন্দরী কাকনের সাথে। এই প্রথম ইমরানের মনে হলো সে প্রেমে পড়ে গিয়েছে। ছিপছিপে গরনের কাকনকে সবার মাঝে মনে হচ্ছিল মায়াবতী নজর কারণী। কাকনকে দেখতে যেমন সুন্দর ছিল ঠিক তেমনি তার চলন বলন ও মানানসই। প্রথম দেখাতে কাকনের সাথে কথা বলতে চাইলেও ইমরানকে ইনডাইরেক্টলি প্রত্যাখ্যান করে কাকন। তার কারণ ছিল ইমরান দেখতে ফর্সা নয়। যদিও কাকন পরে বলেছিল সেটা ইচ্ছে করে বলেছে, কিন্তু সত্যি হলো সেটাই কাকনের মনে ছিল। পরের দেখাতে কাকন ইমরানের প্রতি আগ্রহ দেখায়। ইমরান সম্পর্কে ভালো করে খোঁজ নিয়ে জানতে পারে ইমরানের বাবা একজন এমপি।
মা স্কুলের প্রধান শিক্ষিকা। ইমরানের নিজেরও যোগ্যতা কম নয়, বুয়েটের ছাত্র, রেজাল্ট ভালো, রাজনীতি করে, এক নামেই চেনে সবাই। সবই ঠিকঠাক। কাকন তখন সিটি কলেজের ইন্টার প্রথম বর্ষে। লেক ছিল কাকন আর ইমরানের দেখা করার একমাত্র মাধ্যম। কাকন ছিল রক্ষণশীল পরিবারের মেয়ে, কিন্তু তার শখ ছিল মডেলিং করা। ইমরান সব সময় সাপোর্ট করত কাকনকে সব বিষয়ে। ইমরানের বাবার পরিচিত অনেক প্রডিউসার ছিল, তাদের সাথে কাকনের পরিচয় করিয়ে দেয় ইমরান। কয়েকটা শুটিং করার পর বাসায় ধরা পড়ে যায় কাকন। ভয়ে কাকন বলে দেয় ইমরানের কথা। ইমরানকে ডেকে কাকনের বাবা অনেক অপমান করে। তখন ইমরান তৃতীয় বর্ষে। ইমরান বাসায় জানালে ইমরানের বাবা অনেক রেগে যায়। ছেলের এই বয়সে বিয়ে কিছুতেই দিবেন না, বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা। সেবার ইমরান বাসা থেকে বেরিয়ে যায়। রক্ত গরমের মধ্যে রাজনীতিতে নতুন, কখন কি করে বসে ঠিক নেই। প্রায় 1 মাস মা বাবার সাথে যোগাযোগ বন্ধ রেখেছিল ইমরান। সেবার বাধ্য হয়ে সাদাত সাহেব ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে যায় কাকনের পরিবারে। কাকন তখন ঘর বন্দী। শুক্রবার করে একদিন প্রস্তাব নিয়ে যায়। একজন এমপি তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এই জিনিস কি করে ফেরায় কাকনের বাবা? তাই দিনক্ষণ ঠিক করে বিয়ের জন্য, কিন্তু ইমরান নারাজ। সে সেই দিনই বিয়ে করবে। ও কোনোভাবে কাকনকে হারাতে চায় না। সেই দিনই কাজে ডেকে বিয়ে পড়ানো হয়।